নমস্কার, সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে দুজন কবির কথা জানব তারা দুজনেই সকল রকম সংকীর্ণতার ঊর্ধ্বে। রবীন্দ্রনাথ অনাগত সময়ের কবিকে আহ্বান করে লিখলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে। একই নামে নজরুল জবাব দিলেন, আজি হতে শতবর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে। আজি হতে শতবর্ষ আগে। এ যেন সময়কে অতিক্রম করে কবিতার ভাষায় কথা বলা। রবীন্দ্রনাথ আর নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অপরিহার্য স্তম্ভ। তাদের পারস্পরিক সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধার এবং স্নেহের। রবীন্দ্রনাথ আর নজরুলের সাহিত্যিক শৈলী ছিল সম্পূর্ণ ভিন্ন। রবীন্দ্রনাথ যেখানে স্থিতধীর, নজরুল সেখানে ক্ষুরধার। রবীন্দ্রনাথ যেখানে দার্শনিক, নজরুল সেখানে বিদ্রোহী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের জগৎকে পরিশীলিত শান্ত রূপ দিয়েছেন, আর নজরুল তাকে বৈপ্লবিক বিদ্রোহী রূপ দেওয়ায়, বলিষ্ঠ রূপ দেওয়ার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। কারারুদ্ধ নজরুলকে রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্যটি উৎসর্গ করেন। নজরুল তার সঞ্চিতা উৎসর্গ করে রবীন্দ্রনাথকে লেখেন, বিশ্বকবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী চরণার বিন্দেষু। আমরা এবার শুনতে থাকি সাহিত্যের অঙ্গনে রবীন্দ্র নজরুল। 1916 সালের ঘটনা। নজরুল তখন বর্ধমান জেলার রানীগঞ্জের কাছে শিয়ারশোল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। ওই বয়সে বাংলা সাহিত্যের অনেক দিকপাল লেখকের লেখার সাথে পরিচয় ঘটে নজরুলের। রবীন্দ্রনাথের প্রতি তার অসীম ভক্তির জন্ম তো সেই থেকেই। একবার খেলার মাঠের বন্ধুরা তাকে নিয়ে মজা করার জন্য রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু অপ্রিয় কথা বলে, ব্যাস আর যায় কোথায়। নজরুল রেগে গিয়ে বাঁশের গোলপোস্ট উপড়ে বন্ধু জগৎ রায়ের মাথায় এমন আঘাত করেছিলেন যে মাথা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। এমনকি সে মামলা গড়ায় আদালত অবধি। সেই হয়তো শুরু। যাক সে কথা। একদিন রাত্রে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে ফাঁকা ট্রামে বাড়ি ফিরছেন নজরুল। কথায় কথায় বললেন, মাঝে মাঝে ভালো ভালো কবিতা লেখার ইচ্ছে হয়। আজই তো একটা প্রেমের কবিতা লিখছিলাম। হঠাৎ মনে হলো রবীন্দ্রনাথের এইরকম দু চারটে কবিতা উল্টে পাল্টে দেখি তো। দেখলাম ঠিক তার লেখার ভাবধারা আমার কবিতায় চলে এসেছে। ফেলে দিলাম লেখাটা। এখন বুঝি ওই দাড়িওয়ালা ভদ্রলোক যতদিন মাথার উপর থাকবে ততদিন আমরা ওনাকে ডিঙোতে পারবো না। নজরুলের কবিতাগুলো ছাপা হচ্ছে মুসলিম ভারত পত্রিকায়। নজরুল গুণগ্রাহী সুধাকান্ত কবিতাগুলো পড়ে এতই মুগ্ধ যে সৈনিক কবি কাজী নজরুল ইসলাম সাহেবের প্রতি শিরোনামে একটা কবিতা লিখে পাঠিয়ে দেন ওই পত্রিকায়। সুধাকান্তের কবিতাটি 1327 সালের কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। ছন্দে গানে বাজাও কবি, বাজাও প্রাণের গান, মুগ্ধ করো বিশ্বজনে, দাও গো নূতন প্রাণ। দমকে চলা হাওয়ার মতো ছন্দ তোমার চলে, মারিয়ে দিয়ে সকল বাধা ক্ষিপ্ত চরণ তলে। রবীন্দ্রনাথের আত্মসহায়ক ছিলেন সুধাকান্ত রায়চৌধুরী। নিয়মিত তাঁর বাড়িতে আসতেন মুসলিম ভারত। ওই পত্রিকায় সদ্য প্রকাশিত নজরুলের লেখাগুলি তিনি নিয়মিত পড়তেন। 1921 খ্রিস্টাব্দে বিদেশ থেকে ফিরেই রবীন্দ্রনাথ নজরুলের কবি প্রতিভার সম্বন্ধে অবহিত হন। তখন বাংলা সাহিত্যের কোথায় কি ঘটছে সে বিষয়ে খেয়াল রাখতেন কবি। এদিকে সুধাকান্তের বাড়িতে সাহিত্যের আড্ডায় সৈনিক কবির কবিতা নিয়েই শুধু আলোচনা হতো তা নয়, নজরুলের সঙ্গে তাঁদের পরিচয়ও ঘটে সে সময়ে। তোমার গানের সুরের তাপে অসার মারণ জাগে, যে রসিকের হৃদয় ভরে প্রণয় অনুরাগে।
বন্ধুজনের প্রীতির মালা তোমায় দিলাম আজ, পড়বে কি করে, নাই যে এতে পান্না চুনির কাজ। মহব্বতের ফুলের শ্বাস সেই মালাতে আছে, খুশবু তাহার পৌঁছে দিনু ছন্দে তোমার কাছে। মুসলিম ভারতে নজরুলের লেখা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল সম্পর্কে তার আগ্রহের কথা জানান পবিত্র গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত এবং আরও অনেকের কাছে। কবিতাগুলো পড়ে নজরুলের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন গুরুদেব। সাহিত্যের এক আড্ডায় নজরুল প্রণাম করতে গেলে সত্যেন্দ্রনাথ কাজীকে জড়িয়ে ধরে বলেন, তুমি তো ভাই নতুন ঢেউ এনেছো, আমরা তো নগণ্য। গুরুদেবকে পর্যন্ত বিস্মিত করেছো তুমি। গুরুদেব তো একদিন জানতে চাইলেন তোমার কবিতা পড়েছি কিনা। গুরুদেবের মতে ভাবের সংস্কৃতি সমন্বয় সাধনায় এক নতুন অবদান আনছো তুমি। গুরুদেব বলেছেন, আনন্দের আতিশয্যে মুখের কথা শেষ করতে পারে না নজরুল। পবিত্র বলে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে শুধু বন্ধুর দিকে। লেটু দলের গান লিখিয়ার কবিতা গুরুদেব পড়েছেন, এরই নাম বরাত, বুঝলি? শেষের কথাগুলো বলতে বলতে উদ্বেল হয়ে ওঠে কাজী। সত্যেন্দ্রনাথ বলেন, বস্তু আছে বলেই না, বাজে জিনিসকে মূল্য দেন না। তোমার লেখা পড়ে বলেন, আজ আমি এই ভেবে এত আনন্দ অনুভব করছি যে নজরুল ইসলাম শুধু মুসলমানদের কবি নন, তিনি বাংলার কবি, বাঙালির কবি। এরপর একদিন পবিত্র গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলেন নজরুল। বিস্ময়ের ঘোরে সেদিন তার গুরুজিকে একটা কথাও বলতে পারেননি নজরুল। 1921 অক্টোবর মাসে নিশিকান্ত রায় লেখা থেকে জানা যায় সেদিনের বর্ণনা। গুরুদেবের পাশে দুজন আগন্তুক সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করলো। তাদের একজনকে দেখিয়ে দাদা সুধাকান্ত বললেন, ওই দেখো কবি কাজী নজরুল ইসলাম। এই কথা বলে দাদা নিজেই নজরুলের সান্নিধ্যে বসলেন। নজরুল ইসলামের পাশে ফেজ পড়া কাঁচা পাকা দাড়ি নিয়ে একজন বসে আছেন, তিনি মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি কবিকে বললেন, ট্রেনে আসতে আসতে আপনার গীতাঞ্জলির সব কটা গান তো কাজী সাহেব আমাকে গেয়ে শুনিয়েছেন। অদ্ভুত স্মৃতিশক্তি তো। আমার গীতাঞ্জলির গান সব তো আমারই মনে থাকে না। কলকাতা থেকে শান্তিনিকেতন যাবার ট্রেন যাত্রার বিবরণ গুরুদেবকে মুগ্ধ তো করে, বিস্মিতও কম হননি। সেই সময় রবীন্দ্রসঙ্গীতের হাফিজ ছিলেন তো নজরুলই। বিদ্রোহী কবিতা রচনা করে সরাসরি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে পৌঁছে যান নজরুল। দে গরুর গা ধুয়ে বলতে বলতে ঠাকুর বাড়িতে প্রবেশ করেই নজরুল বলেন, গুরুদেব আমি এসেছি। বিদ্রোহী কবিতাটি উচ্চস্বরে আবৃত্তি করা হলে বলেন, আমি আপনাকে খুন করব গুরুদেব। বিদ্রোহী শুনে প্রশংসায় জড়িয়ে ধরে নজরুলকে বলেন, সত্যি তুই আমাকে খুন করেছিস। এইরকমই মধুর সম্পর্ক ছিল 38 বছরের ছোট নজরুলের সঙ্গে গুরুদেব রবীন্দ্রনাথের। শান্তিনিকেতন পত্রিকার মাঘ সংখ্যা থেকে জানা যায়, কবির 60 বছরের জন্মজয়ন্তীতে বঙ্গীয় সাহিত্য পরিষদ এক সম্বর্ধনা সভার আয়োজন করে, যেখানে কবিকে সাহিত্য পরিষদের প্রকাশিত গ্রন্থরাজি উপহার দেওয়া হয় বিশ্বভারতীর জন্য। সেদিনের তথ্যবহুল বিবরণ দিয়ে একটি সাক্ষাৎকার লেখেন ধূমকেতু পত্রিকার কর্মসচিব, নজরুলের কলকাতা জীবনের ছায়াসঙ্গী স্নেহাস্পদ বন্ধু শান্তিপদ সিংহ। বিশ্বকবি রবীন্দ্রনাথের 60 বছর পূর্ণ হওয়ার জন্য বঙ্গীয় সাহিত্য পরিষদ তাকে একটা সম্বর্ধনা দেবার আয়োজন করেন। সকালবেলায় নজরুল ইসলামের বাসায় হাজির আছে। সেই সময়ে পরিষদের সম্পাদক কি সহ সম্পাদক শ্রীযুক্ত নলিনী পণ্ডিত এলেন নজরুলকে নিমন্ত্রণ করতে। অনুরোধ করলেন রবীন্দ্র অভিনন্দন সভায় হাজির থাকার জন্য। একটা প্রবেশপত্র দিলেন। আমি আবদার ধরলাম। উচ্চ হাস্য করে নলিনীবাবু আমাকেও একটা কার্ড দিলেন। নির্দিষ্ট সময়ের আগে পরিষদ ভবনে গিয়ে হাজির হলাম। গুরুদেব তখনও এসে পৌঁছাননি। মঞ্চের নিচে তাকিয়ে দেখলাম প্রথম সারিতে বসে আছেন
বড় বড় নাম করা সাহিত্যিক। দ্বিতীয় সারিতেও প্রায় তাই। তৃতীয় সারিতে গিয়ে বসলাম। কিছুক্ষণ বাদে কবিগুরু এসে হাজির হলেন এবং নির্দিষ্ট জায়গায় বসলেন। কবি যতীন বাগচির 2 কন্যা চন্দন ও মালা দিয়ে ভূষিত করলেন বিশ্বকবিকে। সভারম্ভের একটু আগেই নজরুল এসে উপস্থিত একেবারে মঞ্চের ওপরে। কবিগুরুর পদস্পর্শ করে প্রণাম করলেন। আশীর্বাদ নিয়ে নামতে যাবেন, গুরুদেব হাত ধরে তার পাশে বসালেন। 60 বছরের বিশ্বকবির পাশে 22 বছরের বিদ্রোহী কবি। নজরুলের আসন নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম ও দ্বিতীয় সারির কবি সাহিত্যিকবৃন্দ গুনগুনিয়ে উঠলেন। তাদের মতে এবং কথায় রবীন্দ্রনাথের পাশে বসার যোগ্যতা নজরুল ইসলামের নেই। এর মধ্যে একজন বিশিষ্ট কবি যেমনি বলেছেন রবীন্দ্রনাথের পর নজরুলেরই আসন হবে, এই আর যায় কোথা, তারা তো ক্ষেপে আগুন। এর আগে 1920 সালে মুজফ্ফর আমাদের সঙ্গে নবযুগ সম্পাদনার কাজ করেন নজরুল। নজরুলের জ্বালামুখী লেখার কারণে স্বাভাবিকভাবে পত্রিকাটি জনপ্রিয় হয়। ফল যা হবার তাই হলো। পত্রিকাটির জামানত বাজেয়াপ্ত ও নিষিদ্ধ হয়ে যায়। এরপর 1922 তিনি সেবকের সাথে যুক্ত হন, কিন্তু সেও কয়েক মাস মাত্র। হাল না ছেড়ে মনে মনে একটা স্বপ্ন দেখতে শুরু করেন নজরুল। নিজের মনের মতো একটা কাগজ বের করবেন, এরকম সাধ থাকলেও সাধ্য কোথায় তখন নজরুলের। হঠাৎ করেই একটা সুযোগ এসে গেল। চট্টগ্রামের হাফিজ মসুদ সাপ্তাহিক পত্রিকা প্রকাশের জন্য অর্থ সাহায্য করবেন। এই খবর পেয়ে পরের দিনই কলেজ সেবকের অফিস থেকে কলেজ স্ট্রিটে পৌঁছলেন নজরুল এবং শান্তিপদ সিংহ। আব্দুল সাহেব এবং মসুদ সাহেবের উপস্থিতিতে সেবকের আপিসে বসেই নতুন কাগজের পরিকল্পনা বাস্তবায়িত হলো। কাগজটির নাম রাখা হয় ধূমকেতু। এই নামটা অবশ্য অনেক আগে থেকেই নজরুলের মাথায় ছিল। সর্বসম্মতিক্রমে ঠিক হয় কাগজটি হবে দ্বিসাপ্তাহিক। কাগজটির সম্পাদক অবশ্যই কাজী নজরুল ইসলাম, ম্যানেজার শ্রী শান্তিপদ সিংহ, প্রিন্টার ও পাবলিশার শ্রীযুক্ত আফজল উল হক সাহেব। পরের দিন মাসুদ সাহেব 100 টাকা দিয়ে গেলেন পত্রিকার জন্য। আফজল সাহেব গেলেন লালবাজারে বিজলি, আত্মশক্তি প্রভৃতি 4-5খানা কাগজের আপিসে। ধূমকেতু উদয়ের বিজ্ঞাপন দিয়ে এলেন শান্তিপদ সিংহ। কাগজ বের করার তোড়জোড় চলতে লাগলো। নামকরণ, প্রচ্ছদ পরিকল্পনা, সম্পাদনা সবই করেছিলেন নজরুল। পত্রিকার প্রথম পৃষ্ঠার একদম উপরের দিকে থাকতো সৌরমণ্ডলের ছবি, তাতে ধূমকেতু আঁকা। দাম ঠিক হয় 1 আনা, বার্ষিক ডাকযোগে পাঠালে 5 টাকা। 1922 সালের 11ই আগস্ট নজরুলের কবিতা ধূমকেতু দিয়েই এই ব্রিটিশ বিরোধী পত্রিকা ধূমকেতুর আত্মপ্রকাশ। নজরুল বড় বড় লোকের কাছে আশীর্বাদ চেয়ে চিঠি লিখতে লাগলেন। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিবপুরের বাড়িতে আশীর্বাদ আনতে পৌঁছে গেলেন পবিত্র গঙ্গোপাধ্যায়, শান্তিপদ সিংহ ও স্বয়ং কাজী নজরুল ইসলাম। ডাকে কবিগুরুর আশীর্বাণী এসে পৌঁছালো কবিতায়। ধূমকেতুর প্রথম সংখ্যা থেকে প্রথম পৃষ্ঠার পত্রিকার নামের ঠিক নিচে সম্পাদকীয় স্তম্ভের উপরে রবীন্দ্রনাথের হস্তলিখিত কবিতাটি ব্লক করে মুদ্রিত করা হতো। ব্লকটি তৈরি হয়েছিল স্টেটসম্যানের অফিসে। সপ্তম সংখ্যা থেকে রবীন্দ্রনাথের আশীর্বাণী ছাপা হতো পত্রিকার 3য় পৃষ্ঠায় সম্পাদকীয় কলমের ওপরে। কাজী নজরুল ইসলাম কল্যাণী ইস্যু। আই চলে আই রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে, আছে যারা অর্ধ চেতন। পত্রিকার সঙ্গে সম্পাদকের চরিত্র যখন মিলেমিশে এক হয়ে যায়, তা যখন সম্পাদকের মুখপত্র হয়ে ওঠে, রবীন্দ্রনাথের কাব্য আশীর্বাণীও হয়ে ওঠে সেই ভাবের অনুরূপ। চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি।
নজরুলের মধ্যে চিরযৌবনের দূতকে প্রত্যক্ষ করেই কবি ধূমকেতুর মর্ম কথা লিখেছিলেন। রবীন্দ্রনাথের শুভেচ্ছাকে দিক নির্দেশ করে ধূমকেতুর প্রথম সংখ্যাতেই নজরুল ঘোষণা করেন, মাভৈ বাণীর ভরসা নিয়ে জয় প্রলয়ঙ্কর বলেই ধূমকেতুকে রথ করে আমার আজ নতুন পথের যাত্রা শুরু হলো। আমার কর্ণধার আমি, দেশের যারা শত্রু, যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, সেসব দূর করতে ধূমকেতু হবে সম্মানজনী। এ কোনো সাম্প্রদায়িক পত্রিকা নয়, মনুষ্য ধর্ম সবচেয়ে বড় ধর্ম। এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। 1922 26শে সেপ্টেম্বর ধূমকেতুতেই নজরুলের প্রতিবাদধর্মী লেখা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে রাজদ্রোহ মামলায় গ্রেপ্তার হতে হয়। জানুয়ারি 16, 1923 ম্যাজিস্ট্রেটের সৈন্য মামলার রায়ে নজরুলের 1 বৎসরের সশ্রম কারাদণ্ড হয়। নজরুলের অভিন্ন হৃদয় বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী চলমান জীবন কি লিখেছে দেখি। নজরুল সেন্ট্রাল আলিপুর জেলে কারারুদ্ধ। আমি প্রতি সপ্তাহে তার সঙ্গে দেখা করতে যাই। আমাদের যোগাযোগের খবর নিশ্চয়ই গুরুদেবের কানে পৌঁছেছিল, নইলে মধুরায়ের গলির মেসে স্নেহভাজন বুলা মহালানবেশকে পাঠিয়ে তিনি আমাকে জোড়াসাঁকোয় ডাকিয়ে নিতেন না। প্রথমে তিনি আমাকে কুশল প্রশ্ন করেন, তারপর নজরুলের খবর জানতে চান। বলেন, নজরুল জাতির জীবনে বসন্ত এনেছে, তাই আমার প্রথম সদ্য প্রকাশিত বসন্ত গীতি নাট্যখানি ওকেই উৎসর্গ করেছি। আমি নিজে হাতে তাকে বইখানা দিতে পারলে খুশি হতাম, কিন্তু আমি যখন যেতে পারছি না, তুমিই বইখানা ওকে দিয়ে দিও। নজরুলের প্রতি রবীন্দ্রনাথের এই প্রসন্ন প্রশ্রয়ের মনোভাব রবীন্দ্র পরিমণ্ডলে অনেকেরই পছন্দ ছিল না। গুরুদেব সে কথা জানতেন। তিনি বলেন, আমি আমার বসন্ত গীতিনাট্যখানি নজরুলকে উৎসর্গ করেছি, আর উৎসর্গপত্রে কবি বলে অভিহিত করেছি। তোমাদের মধ্যে অনেকেই সে কথা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস তোমরা নজরুলের লেখা না পড়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছ। কি জানো, সৈনিক অনেক মিলবে, যুদ্ধে প্রেরণা জাগানোর কবিও তো চাই। বই পৌঁছে দিতে গিয়ে সাহেবকে বলিস পোয়েট টেগোর ওকে একখানা বই ডেডিকেট করেছেন, সেটা দেখো। ইউ মিন প্রেজেন্টেড? নো, ডেডিকেটেড। ইউ মিন দ্য কনভিক্ট ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট পারসন? ইয়েস, আওয়ার গ্রেটেস্ট পোয়েট নেক্সট টু টেগোর। নজরুলের অনশনের খবর পেয়ে কবি বললেন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতনই হয়তো তার মর্যাদার পক্ষে শ্রেয়। অবশেষে প্রেসিডেন্সি জেলে টেলিগ্রাম পাঠালেন 24 এপ্রিল 1923। রথিকে লিখলেন সে কথা। কল্যাণী এসো রথি, নজরুল ইসলামকে প্রেসিডেন্সি জেলের ঠিকানায় টেলিগ্রাম পাঠিয়েছিলুম। লিখেছিলুম, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। জেল থেকে মেমো এসেছে, দ্য অ্যাড্রেস নট ফাউন্ড। অর্থাৎ ওরা আমার মেসেজ ওকে দিতে চায় না, কেননা নজরুল প্রেসিডেন্সি জেলে না থাকলেও ওরা নিশ্চয়ই জানে সে কোথায় আছে। অতএব নজরুল ইসলামের আত্মহত্যায় ওরা বাধা দিতে চায় না। নিন্দুকেরা অনেক চেষ্টা করলেও দুই কবির মধ্যে কিছুদিন দূরত্ব থাকলেও তা দীর্ঘস্থায়ী হয় না। 28শে আগস্ট 1935 নাগরিক পত্রিকায় উদ্যোক্তাদের অনুরোধে নজরুল রবীন্দ্রনাথের লেখা প্রার্থনা করে চিঠি লেখেন। গুরুদেব, বহুদিন শ্রীচরণ দর্শন করি, আমার ওপর হয়তো প্রসন্ন কাব্যলক্ষ্মী হিস মাস্টার্স ভয়েসের কুকুরের ভয়ে আমায় ত্যাগ করেছেন বহুদিন। কাজেই সাহিত্যের আসর থেকে আমি প্রায় স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি। আপনার তপস্যায় আমি কখনো উৎপাত করেছি বলে মনে পড়ে না। কল্যাণী এসো, অনেকদিন পর তোমার সাড়া পেয়ে মন খুব খুশি হলো। তোমার দাবি অস্বীকার করা আমার পক্ষে কঠিন। আমার মুশকিল এই 75-এ পড়তে তোমার এখনো অনেক দেরি আছে।
সেই জন্য আমার শীর্ণ শক্তি আর জীর্ণ দেহের পরে তোমার দরদ নেই। কোনো মন্ত্র বলে বয়স বদল করতে পারলে তোমার শিক্ষা হতো। বার্ধক্যের যুক্তি দিয়ে কবি শিষ্ট ও সৌজন্যসম্মত প্রত্যাখ্যান করেন লেখা দিতে। নজরুল শারদ সংখ্যায় তীর্থপথিক কবিতা লিখলেন। তুমি সরিয়াছ ভক্তের তব, এই গৌরবখানি রাখিব কোথায়, ভেবে নাহি পাই আনন্দে মুখ বাণী। প্রার্থনা মোর যদি আরবার জন্মে এ ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যে গীতে। 1941 রবীন্দ্রনাথের 80তম জন্ম জয়ন্তীতে নজরুল শ্রদ্ধা জানালেন অশ্রু পুষ্পাঞ্জলি কবিতায়। চরণারবিন্দে লহ অশ্রু পুষ্পাঞ্জলি, হে রবীন্দ্র তব দীন ভক্ত এ কবির, 80 বার্ষিকী তব জন্ম উৎসবে আসিয়াছি, নিবেদিতে নীরব প্রণাম। এটাই যে কবির শেষ জন্মদিন তা কি কেউ জানতো? 22শে শ্রাবণ নজরুল লিখলেন রবিহারা। দুপুরে রবি পড়িয়াছে ধলে, অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘে ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায় না জাগায় না, সারা জীবন যে আলো দিল, ডেকে তার ঘুম ভাঙায় না। ঘুমাইতে দাও শ্রান্ত রবি।